করা হয়েছে, যেখানে আমি চেষ্টা করব পরিমাপ অধ্যায়ের সব টপিকস গুলাকে কভার করে ঠিক এইভাবে 5টা ম্যাথের তোমাদের সমাধান করে দিতে। তার আগে ক্লাস শুরু করার আগে আমার পরিচয়টা একটু আমি দিয়ে নেই। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে আমার নাম হচ্ছে অন্তর হাসান। আমি মূলত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং এডু পরিবারের সাথে বর্তমানে ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আজকে আমাদের যেই চ্যাপ্টারটা শুরু হওয়ার কথা তার নাম হচ্ছে পরিমাপ। মূলত পরিমাপ বলতে কি বোঝানো হয়? এই দৈনন্দিন জীবনে তুমি যদি চিন্তা করো, তুমি বাজারে যাও, বাসা থেকে বের হইলা সকালবেলা, বের হওয়ার পরে হয়তো তোমার আম্মা বলতেছে যে ঠিক আছে আমাকে একটু বাজার থেকে বাজার করে এনে দাও, চাল ডাল তেল। তুমি যাবা, যাওয়ার পর হয়তো বলবা যে ভাই আমাকে আলু দেন। এখন তুমি হয়তো দোকানদারকে বলছো ভাই আলু দেন, দোকানদার 1 বস্তা আলু দিয়ে দিছে, আমার তো 1 বস্তা আলুর প্রয়োজন নাই। অথবা তুমি বললা যে ভাই আমাকে চাউল দেন, সে 1 মুঠ চাউল দিতেছে। তার মানে কি, সে বুঝতেছে না যে আসলে আমার কতটুকু দরকার। তার মানে আমার কতটুকু দরকার, একটা মানুষের প্রয়োজন কতটুকু, এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা নির্দিষ্ট মাপের প্রয়োজন। যাতে আমি যদি তাকে বলতাম যে ভাই আমাকে 2 কেজি আলু দেন, আমাকে 10 কেজি চাল দেন, তখন কিন্তু সে ওইটা মেজার করে আমাকে দিত যে এতটুকু, এই যে ভাই 2 কেজি আলু, অথবা এই যে ভাই 10 কেজি চাউল। এখন আবার বিষয়, আমি যদি তাকে বললাম 10 কেজি চাউল দেন, কিন্তু দেখা গেল আমেরিকা যাওয়ার পরে তুমি হয়তো চিন্তা করতেছো যে তুমি ইউএসএ গেছো বা কানাডায় গেছো বা অন্য কান্ট্রিতে, দেখা গেল ওইখানে যদি আবার পরিমাপের অন্য কোনো পদ্ধতি থাকে, সাপোজ তারা যদি মনে করো যে কেজি ইউজ না করে টন বা এই টাইপের অন্য কোনো হিসাব করে, তাহলে তো আবার গ্যাঞ্জাম বাঁধবে। তো এই ঝামেলা যাতে না হয়, এই জন্য সাধারণত সারা পৃথিবীতেই প্রত্যেকটা জিনিস পরিমাপের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড একক ব্যবহার করা হয়, যেটাকে বলা হয়ে থাকে এসআই একক। ঠিক আছে, এবং এই এসআই এককের ক্ষেত্রে দৈর্ঘ্য, ভর, সময়, এই ব্যাপারগুলাকে, যেগুলা মৌলিক রাশি, এই রাশিগুলোকে পরিমাপ করার জন্য সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড একটা নির্দিষ্ট পদ্ধতিতে পরিমাপ করা হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি। ঠিক আছে, তো আমরা সেই ব্যাখ্যাতে আর যাব না। আজকে আমরা এই পরিমাপের ক্ষেত্রে কিছু ম্যাথ সলভ করব। তার আগে আমরা একটু বেসিক কিছু ব্যাপারগুলো বুঝে আসি। দেখো, আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ। তো এই পরিমাপের ক্ষেত্রে আমরা সবার প্রথমে যেটা বুঝবো সেটা হচ্ছে ত্রিভুজ। একটা ত্রিভুজ আমাকে কিছু জিনিসের ক্ষেত্রফল বের করতে হতে পারে পরীক্ষার ক্ষেত্রে, সেটা ত্রিভুজের হয়, সেটা আয়তের হয়, সেটা বর্গের হয়। এই যে ব্যাপারগুলা, তার মানে আয়ত, বর্গ এবং ত্রিভুজ, এই ব্যাপারগুলার প্রত্যেকটার এক একজনের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এক এক রকম। আমি কয়টা জিনিস বললাম? আয়ত, বর্গ আর কি ত্রিভুজ। এই 3টা জিনিসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 3 রকম, এবং এই 3টাই আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। একটা ত্রিভুজ, এই ত্রিভুজটাকে যদি আমি নামকরণ করি যে এ, বি এবং সি, সাধারণত একটা ত্রিভুজের ক্ষেত্রে যেটা বেজ, এই যে বিসি, এইখানে এই বিসিটাকে বলা হবে কি? বিসিটাকে বলা হবে ত্রিভুজের ভূমি। কি বলা হবে? ভূমি। আর উচ্চতা লাগবে আমাদের। এখন উচ্চতা যদি বলি, তুমি যদি চিন্তা করো যে স্যার এইটার উচ্চতা হচ্ছে ধরলাম এখান থেকে এই পর্যন্ত, অন্য একজন বলতে পারে যে না স্যার আমি এখান থেকে এই পর্যন্ত নিব। তার মানে কি, এক একজনের মাপ এক এক রকম হবে, কিন্তু না, এই উচ্চতাটা স্ট্যান্ডার্ড একটা পদ্ধতি আছে, তুমি কতটুকু উচ্চতা ধরবা। সেই উচ্চতাটা হইতেছে ত্রিভুজের ভূমির যে বিপরীত কোণ। ভূমির বিপরীত কোণ কোনটা? দেখো এখানে তুমি বিসিটাকে ভূমি বলছো, তাহলে বিপরীত কোণ কোনটা? এ কোণ, ঠিক না? এই বিপরীত কোণ থেকে তোমাকে লম্ব টানতে হবে। কি টানতে হবে? লম্ব। তুমি বিপরীত কোণ থেকে, শীর্ষবিন্দু থেকে যখন লম্ব টানবা, এই লম্বটাই হবে এই ত্রিভুজের উচ্চতা। মনে করো আমি এই এ বিন্দু থেকে বিসি এর উপরে এ ডি লম্ব টানছি, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হবে এ ডি। তাহলে এই ত্রিভুজের ভূমি কত? এই ত্রিভুজের ভূমি হবে বি সি, এবং এই ত্রিভুজের উচ্চতা হবে এ ডি। তাহলে বুঝা গেল, অনেক সময় কি হয়, এই ভূমি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে না।
ঠিক আছে, এবং উচ্চতার ক্ষেত্রে একটু মেজারমেন্ট করতে হয়। আমি উচ্চতা বের করব কিভাবে? উচ্চতাটা বের করব একই কথা, যে ভূমির বিপরীত যেই বিন্দু বা বিপরীত যে কোণ, সে তার শীর্ষবিন্দু থেকে তুমি ভূমির উপরে লম্ব টানলে সেই লম্বটাই হবে ওই ত্রিভুজের উচ্চতা। এখন এই ভূমি এবং উচ্চতার সাথে ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক কি? দেখো, মনে করো যে কোনো একটা ত্রিভুজ, ধরো এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ বি সি, তাইলে আমি কি হবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করবো কিভাবে? হাফ, কি লিখতে হবে আমাকে? সবার প্রথমে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা কার সূত্র? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। মনে করো তোমাকে কোনো একটা ত্রিভুজ দিয়ে দিছে, যার ভূমি আর উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে, তখন কি করতে হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে ভূমি গুণন উচ্চতা ভাগ 2, সেটা কি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইলাম ত্রিভুজের ক্ষেত্রফল হইতেছে তোমার হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে আয়ত। কি দেখব? আয়ত। আমরা কি জানি যে আয়তের ক্ষেত্রে যেই চতুর্ভুজের, এটা একটা কি আয়ত, আয়তের ক্ষেত্রে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে বলা হয় আয়ত। তাহলে আয়ত কাকে বলে? আয়তের ক্ষেত্রে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে। এখানে এডি যে বাহু, এডি বাহুর বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু এই বিসি বাহু। তার মানে এডি আর বিসি এই দুইজন প্রথমত সমান এবং দ্বিতীয়ত সমান্তরাল। দ্যাট মিনস এডি ইকুয়াল টু বিসি এবং এডি সমান্তরাল বিসি। ঠিক একইভাবে আবার তুমি যদি এই এবি বাহুর কথা চিন্তা করো, তাহলে এবি বাহু তার যে বিপরীত বাহু ডিসি, তাহলে এবি বাহু এবং ডিসি বাহু এই দুইজন সমান এবং সমান্তরাল। সুতরাং এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে একদম সহজ যেটা সূত্র, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। এবার জিনিস খেয়াল করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? জাস্ট তুমি যদি এই ভূমি গুণন উচ্চতা এইটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাইলেই সেটা হয়ে যাইতো ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমি 2 দিয়ে ভাগ করলে কি পাই? ত্রিভুজের ক্ষেত্রফল পাই। কিন্তু এর ব্যাখ্যাটা কি? এবার একটা জিনিস দেখো, এইটা, আচ্ছা প্রথম আমি একটু আঁকাই নতুন করে, হ্যাঁ। এইটা একটা আয়তক্ষেত্র, ঠিক না? ওকে, এইবার এই আয়তক্ষেত্রের আমি যদি ঠিক এই বিন্দু থেকে একদম এই বিন্দু পর্যন্ত এটার কর্ণটা নিই, দেখো তো এই আয়তক্ষেত্রটা কয়টা ত্রিভুজে ভাগ হয়েছে? 2টা ত্রিভুজে ভাগ হয়েছে। আয়তক্ষেত্রটা কয়টা ত্রিভুজে ভাগ হয়েছে? 2টা ত্রিভুজে ভাগ হয়েছে। এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ। আয়তক্ষেত্রটা 2টা ত্রিভুজে ভাগ হয়েছে, তার মানে একটা আয়তক্ষেত্র 2টা ত্রিভুজের সমন্বয়ে গঠিত। তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কি হবে? 2টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তাইলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে কিভাবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলেই তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পাবা। তাইলে আমি এভাবে মনে রাখতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা এবং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। এই দুইটা গেল। এরপরে আমাদের আরো একটা আছে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে যেটা খেলা, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4 বাহুই সমান। মনে করো এটা একটা বর্গক্ষেত্র, মনে করো মোটামুটি হয়েছে, ঠিক না? এই বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান। বর্গক্ষেত্রের যখন 4 বাহুই সমান হয়, এটা চিন্তা করো বর্গক্ষেত্রটা কি? এই বর্গক্ষেত্রেও এক ধরনের আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্রেও এক ধরনের আয়তক্ষেত্র।
ঠিক না? কারণ আয়তক্ষেত্রে যে কন্ডিশন গুলো তুমি জানো যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেই একই কন্ডিশন গুলা বর্গক্ষেত্রের ভেতরে আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয়ের যে সূত্র সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের মতোই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এখন যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই ভূমি ধরো এ আর উচ্চতা ধরো বি, এই ভূমির মান একরকম হইতো এবং উচ্চতার মান একরকম হইতো, তখন ক্ষেত্রফল কত হইতো? এ গুণন বি। যেহেতু ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতার দৈর্ঘ্য আলাদা ছিল। কিন্তু তুমি যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রে যাবা তখন কি হয়েছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো, এই বাহু যদি এ হয়, আমরা কি জানি? বর্গক্ষেত্রের চার বাহু কেমন? বর্গক্ষেত্রের চার বাহু সমান। যেহেতু বর্গক্ষেত্রের চার বাহু সমান, তার মানে এই বাহুর দৈর্ঘ্য যখন এ, এই বাহুর দৈর্ঘ্য কি হবে? এ। এবার দেখো, যেহেতু বর্গক্ষেত্র এক ধরনের আয়তক্ষেত্র, তাহলে আমি এখানে যদি লিখি যে ভূমি গুণন উচ্চতা, তাইলে ভূমি কত? এ, উচ্চতা কত? এ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ স্কয়ার। এই হচ্ছে কাহিনী। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণন উচ্চতা। এবং ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণন উচ্চতা ভাগ 2। এটা ছিল আমাদের সূত্র সম্পর্কিত বেসিক আলোচনা। ঠিক আছে? এখন আমার যেটা কথা সেটা হচ্ছে যে তোমরা একটু যারা লাইনে আছো তারা কমেন্টস করে জানাও যে তোমরা বুঝতেছো কিনা এবং এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এটা ইয়ে করো। ওকে, তাহলে এই পর্যন্ত যারা আছো যুক্ত তারা একটু কমেন্টস করে জানাও যে তোমরা বুঝছো কিনা সবকিছু। ক্যালকুলেটর লাগবে একটু, এটা একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমিন আক্তার, ওকে, থ্যাংক ইউ। প্রথা চৌধুরী, আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়ন্ত রয়, ভালো আছি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, অথবা আমি ম্যাথে চলে যাব। ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টস কইরো, ততক্ষণ আমি ম্যাথগুলো আবার শুরু করি। হ্যাঁ, দেখো এখানে এই ম্যাথের ক্ষেত্রে কি বলতেছে? আয়তাকার একটা চৌবাচ্চা। চৌবাচ্চা বলতে কি বোঝাই? পানি যেখানে রাখা হয় আর কি। চৌবাচ্চায় তো আর সোনা দানা রাখে না, ঠিক না? পানি রাখে। তো আয়তাকার যে চৌবাচ্চা, এই চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, উচ্চতা হচ্ছে 2 মিটার। এখন যে কোনো জিনিস আয়তন কাকে বলে? আয়তন হচ্ছে কোনো একটা বস্তু ঠিক যতটুকু অঞ্চল জুড়ে বিস্তার করে থাকে, অথবা যতটুকু অঞ্চল জুড়ে সে অবস্থান করে, যতটুকু অঞ্চল জুড়ে সব জায়গাতেই সবকিছু মিলাই সেটাকে বলা হয় তার আয়তন। কি বলা হয়? সেটাকে বলা হয় তার আয়তন। এখন আয়তন নির্ণয়ের সূত্রটা কি? আয়তন বের করতে হয় এভাবে, যেখানে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র। এখন এই যে ম্যাথটা এখানে বলতেছে, একটা চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। ওই চৌবাচ্চাটা পানিতে ভর্তি থাকলে
পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে। আমরা আস্তে আস্তে যাই, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমত আমরা লিখবো এরকম, একদম পরীক্ষায় যেভাবে লিখবা আমি সেভাবে একটা ম্যাথ করে আগে লিখে দিব ভাষায়, যাতে গ্যাঞ্জাম না হয়। পরে এগুলো তার লিখবো না। দেওয়া আছে আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 5.5 মিটার। তারপরে আয়তাকার চৌবাচ্চার প্রস্থ সমান 4 মিটার। এরপরে আয়তাকার চৌবাচ্চার উচ্চতা সমান 2 মিটার। ঠিক এই ফ্লোতেই, অর্থাৎ এই একই সিরিয়ালে আমি আবার লিখে ফেলবো যে সুতরাং আয়তাকার চৌবাচ্চার আয়তন সমান, আমরা জানি যে আয়তন নির্ণয় সূত্র কি লিখছি আমি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 5.5 গুণন 4 গুণন 2, এরপরে একক। এখন যারা যুক্ত আছে তারা একটু আমাকে বলো যে এইখানে একক কি হবে। আয়তাকার চৌবাচ্চার যে আয়তন, এইটার একক কি হবে? ঘন মিটার। কি লিখতে হবে? ঘন মিটার। কেন আমি ঘন মিটার লিখবো? দেখো, ধরো তুমি যখন আয়তন বের করতেছো এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখছো, এখানে এই ব্যাপারটা কি ঘটে? ধরো আমি ধরলাম মিটারে সবকিছু দেওয়া আছে, তোমার দৈর্ঘ্যের মান মিটারে, প্রস্থের মান মিটারে, উচ্চতার মান মিটারে। অন্য একটা ম্যাথের ক্ষেত্রে কথার কথা, যেখানে দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 3 মিটার। এখন কথা হচ্ছে এই যে তিনটা যখন গুণ হয় তখন কি আলাদা আলাদা গুণ হয়? ধরো এই সংখ্যাগুলো এক হবে, গুণ হবে 2 1 2, 3 দুগুণে 6। ঠিক একইভাবে এই মিটার, এই মিটার এবং এই মিটার, এই তিনটা মিটারও গুণ হয়। আমরা কি জানি? বর্গ মিটার মানে কি? বর্গ মিটার মানে কি? বর্গ মিটার মানে হচ্ছে তোমার মিটার গুণন মিটার। ঠিক আছে, কয়টা মিটার গুণ হইলে সেটা বর্গ মিটার হয়? 2টা। আর যদি 2টা মিটারের জায়গায় 3টা মিটার গুণ হয় তখনই তাকে বলা হয় ঘন মিটার। কারণ আমরা জানি ঘন মানে কি? ঘন মানে হচ্ছে কিউব। ঘন মানে কি? কিউব। কিউব মানে কি? 3টা থাকবে। তাহলে 3টা মিটার যখন গুণ হচ্ছে তখন সেটা হয়ে যাবে ঘন মিটার। এখন কথা হচ্ছে ঘন মিটার মানে কি তুমি সবসময় ঘন মিটারই লিখবা? এটা ডিপেন্ড করবে তোমার এই এককটা কিসে দেওয়া। ধরো সাপোজ এইখানে যদি এই কোশ্চেনে মানগুলো যদি মিটারে না দিয়ে সেন্টিমিটারে দেওয়া থাকতো, তাহলে এখানে ঘন সেন্টিমিটার হইতো। বিষয়টা এরকম। তাহলে এখানে কত হয়? 5.5 গুণন 4 গুণন 2, ক্যালকুলেটর মারি 44, তার মানে 44 ঘন মিটার। 44 কি? ঘন মিটার। দেখো এইটা আমি কি পাইলাম? এইটা আমি পাইলাম হচ্ছে চৌবাচ্চাটার আয়তন। এখন এই চৌবাচ্চার আয়তনে পুরা আয়তনটা জুড়েই আছে হচ্ছে পানি। চৌবাচ্চার পুরো আয়তন জুড়ে কি আছে? পানি। অথচ আমি যেটা পাইছি সেটা হচ্ছে ঘন মিটারে। তাহলে এই ঘন মিটারের সাথে পানির সম্পর্ক কি? আমাকে এটা বুঝতে হবে আগে, নইলে আমি বুঝবো না। ঠিক না? ঘন মিটার পাইলাম ওর আয়তন, এর সাথে পানির সম্পর্ক কি? কোশ্চেন আমাকে বলতেছে যে পানির আয়তন কত লিটার। তাহলে এই ঘন মিটারের সাথে পানি কেমন সম্পর্ক? সম্পর্কটা হইতেছে, আচ্ছা আমি এটা দেখো, এখানে যে সম্পর্ক সেটা হচ্ছে একটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। ঠিক আছে, তুমি এখানে খেয়াল করে দেখো যে এখানে আমরা কত পাইছিলাম? যে 44 ঘন মিটার। ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। অথবা তুমি ডিরেক্ট এটা মনে রাখতে পারো যে 1 ঘন মিটার, ডিরেক্ট এটা মনে রাখো, সেটাই বেটার হবে। 1 ঘন মিটার বিশুদ্ধ পানির ওজন 1 লিটার। 1 ঘন মিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 লিটার। এই লাইনটা কি করতে হবে? একদম ডিরেক্ট মুখস্থ করতে হবে। মানে এইটার কোনো অপশন নাই। ঠিক আছে, এটার কোনো কি নাই? অপশন নাই।
আচ্ছা, তাইলে 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন যদি 1 লিটার হয়, তাহলে 44 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? ওকে, ঠিক আছে। একজন কমেন্টস করছে বুঝে নাই, একটু ডিটেলসে বুঝালে ভালো হয়। ওকে, ডান। চলো ডিটেলসে বুঝি তাহলে একটু দেখি। তুমি একটা পাত্রের কথা চিন্তা করো, যে পাত্রের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, সরি যে পাত্রের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 1 মিটার। আমি একটা পাত্রের কথা চিন্তা করলাম, যে পাত্রের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। তাহলে সেই পাত্রের আয়তন কত হবে? সেই পাত্রের আয়তন হবে 1 গুণন 1 গুণন 1 ঘনমিটার, ঠিক না? কত পাইলাম? তাহলে 1 ঘনমিটার। ব্যাপার হচ্ছে এই যে একটা জায়গা, অর্থাৎ একটা জায়গা, এটা পাত্র যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 1 মিটার, এইটার যে টোটাল আয়তন 1 ঘনমিটার। তোমার জায়গাটা যদি ফিক্সড 1 ঘনমিটার হয় এবং সেই 1 ঘনমিটার জায়গাটা তুমি যদি পানি দিয়ে পূর্ণ করো, ঠিক আছে, 1 ঘনমিটার জায়গাটা তুমি যদি পানি দিয়ে পূর্ণ করো, তাহলে সেইখানে পানি আটবে কত? 1000 লিটার। কতটুকু পানি আটবে? এটা ফিক্সড। এই ব্যাপারটা কি? ফিক্সড। এই ব্যাপারটা ফিক্সড, একদম 100%। তোমার জায়গাটা যদি 1 ঘনমিটার হয় এবং সেই জায়গায় তুমি যদি পানি ঢালো, পানি দিয়ে ফিল আপ করো, তাহলে ওই জায়গাটাতে পানি আটবে কতটুকু? 1000 লিটার। তার মানে 1 ঘনমিটার জায়গার বিশুদ্ধ পানির ওজন কত? 1000 লিটার। আমাদের যে কোশ্চেন ছিল, সেই কোশ্চেনে বলা হয়েছে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম। তাহলে আমরা আগে পানির আয়তন বের করি। আমি যেটা ক্যালকুলেশন করে পাইলাম সেটা হচ্ছে যে আয়তন, চৌবাচ্চার আয়তন 44 ঘনমিটার। চৌবাচ্চার আয়তন কত? 44 ঘনমিটার। দেখো আমি বললাম তোমাকে কি, যে 1 ঘনমিটারে পানি আটে কতটুকু? 1000 লিটার। তাহলে 44 ঘনমিটারে পানি কতটুকু আটবে? তাহলে আমি এবার লিখবো যে চৌবাচ্চার, কি লিখবো? যে চৌবাচ্চার পানির আয়তন সমান 44, ওই 44 পাইলাম আগের বার, গুণন 1000, এত লিটার। কেন? কারণ 1 ঘনমিটারে পানি আটে 1000 লিটার। তাহলে 40 ঘনমিটারে কত? 1000 দিয়ে গুণ, তাহলে 44,000 লিটার। এইটা আমি পাইলাম, এই যে এইটা চৌবাচ্চার পানির আয়তন কত। এরপরে বলছে ওজন কত কেজি হবে। পানিটাকে তুমি পাইছো লিটারে, পানিটাকে কিসে পাইছো? লিটারে। এটাকে প্রকাশ করতে হবে কিসে? জাস্ট কেজিতে। আরো সহজ জিনিস, কিছুই না। সেটা হচ্ছে 1 লিটার, 1 লিটার পানির ওজন কি 2 কেজি? চিন্তা করো, 1 লিটার পানির ওজন কি 2 কেজি? না, 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। সুতরাং কত? তাইলে 44,000 লিটার পানির ওজন কত হবে? 1 গুণন 44,000 কিলোগ্রাম। এটাই অ্যান্সার। এই হচ্ছে ওই চৌবাচ্চার পানির আয়তন এবং চৌবাচ্চাতে আটা পানির ওজন, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ডান। তাহলে এই ম্যাথটা শেষ। আমরা এর পরের ম্যাথে যাই। দেখো এখানে কি বলছে? এখানে বলতেছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। কি বলছে? যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। যদি তাই হয়, তাহলে আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। স্বর্ণের বারের ওজন কত? দেখো, পানি ভারী না স্বর্ণ ভারী, এটা বুঝতে হবে। স্বাভাবিক, স্বর্ণ ভারী, ঠিক না? তুমি যদি পানির একটা বোতল নাও 1 লিটারের, সেইখানে ধরো তুমি পানি রাখছো, তাহলে সেই 1 লিটার পানি তোমার কাছে যতটুকু ভার মনে হবে। এখন ওর মধ্যে যদি তুমি পানি না ঢুকায়, তুমি যদি বালু ঢুকাইতে 1 লিটার বোতলের মধ্যে, তাহলে কি ওটা পানির চাইতে হালকা হইতো? না, কিন্তু
বেশি মনে হইতো। ঠিক ওই জায়গাতে আবার যদি স্বর্ণ ঢুকাও তাহলে আরো বেশি মনে হবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো বলতেছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। স্বর্ণ পানির তুলনায় কি 19.3 গুণ ভারী। তার মানে তুমি যদি 1 লিটার পানির বোতলের মধ্যে স্বর্ণ ঢুকাও, ফিল আপ করো, তাইলে ওইটা তোমার কাছে 19 কেজি 300 গ্রাম, মানে এতটুকু ভারী মনে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে স্বর্ণের বারের ওজন কত। স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কিন্তু স্বর্ণের বারের ওজন আমাকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা এখন দেখো যে আয়তাকার একটা স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। একটু আগে কি একটা ম্যাথ করলাম আমরা, যে আয়তন যেটা, ওই আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে, আমি তোমাকে আয়তন মানে ওই বস্তুটা যতটুকু জায়গা জুড়ে থাকে। আমি তোমাকে যে কথাটা বললাম, যেটা পানির বোতলের কথা তুমি চিন্তা করো, 1 লিটার পানির বোতল নিছো, ওই 1 লিটার পানির বোতলের মধ্যে তুমি যখন পানি দিছো, পানি দিয়ে পূর্ণ করছো, তখন তার একটা ওজন আছে। ওর মধ্যে তুমি যদি বালি ভরাট করো 1 লিটার পানির বোতলটা, সেটার আলাদা একটা ওজন ফিল হবে তোমার। এবং ওই একই জায়গাতে তুমি যখন স্বর্ণ দিয়ে ফিল আপ করবা, সেই বোতলটা আরো বেশি ভার মনে হবে। তার মানে কি, আয়তন যেটা 1 লিটার বোতল, ওইটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এর মধ্যে আমি পানি ঢুকাইতেছি, বালি ঢুকাইতেছি নাকি স্বর্ণ ঢুকাইতেছি, তার উপর ডিপেন্ড করে সেই বোতলটা আমার কাছে হালকা বা ভারী মনে হইতেছে। এখন আমি যদি এইটা চিন্তা করতে পারি যে ওই এক মানে আয়তনটা কতটুকু, যেমন আমি 1 লিটার বলে দিয়েছিলাম তোমাকে, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া হয়েছে এই জন্যই যাতে তুমি আয়তনটা চিন্তা করতে পারো। তাহলে আমি যদি প্রথমে আয়তনটা বের করতে পারি যে এই যে বার, এই বারের আয়তনটা হচ্ছে এত, তাহলে আমার সুবিধা কি, আমার সুবিধা হচ্ছে এখানে এই স্বর্ণের সাথে পানির একটা তুলনা দেওয়া হয়েছে। তাইলে আমি জানি যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, আর 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 লিটার। যেহেতু এখানে সেন্টিমিটারে আছে, তাহলে আমাকে প্রথম লাইনটা মনে রাখতে হবে যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে আমি আয়তন বের করলাম, দেন বললাম যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, তাহলে এত ঘন সেন্টিমিটার পানির ওজন এত গ্রাম। অর্থাৎ যে আয়তনটা আমরা পাইছি, ওই আয়তনে যদি পানি থাকতো তাহলে তার ওজন হইতো এত। এবং এরপরে আমি লিখবো, যেহেতু স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, তার মানে ওই জায়গাটাতে আমি যদি পানি না রেখে স্বর্ণ রাখতাম তাহলে তার ওজন হইতো এত। একদমই সহজ, চলো আমি করে দিই। সেটা হচ্ছে ওকে, তাহলে আমি কি লিখবো, যে আয়তাকার কি করতেছি, আগে ইনফরমেশন গুলো লিখতেছি, ঠিক আছে। যে আয়তাকার স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার। ওকে, তাইলে আয়তাকার স্বর্ণের বারের প্রস্থ সমান 6.4 সেন্টিমিটার। এরপরে আয়তাকার স্বর্ণের বারের উচ্চতা সমান 2.5 সেন্টিমিটার। আয়তাকার স্বর্ণের বারের আয়তন সমান 7.8 গুণন 6.4 গুণন 2.5 ঘন সেন্টিমিটার। কেন ঘন সেন্টিমিটার, কারণ আমি বলছি সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, 3টা সেন্টিমিটারে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। যেহেতু 3টা সেন্টিমিটার, সুতরাং এটা কি হবে, ঘন সেন্টিমিটার। আমি একটু এবার গুণ করি। হ্যাঁ, কত কত, 7.8 গুণন 6.4 গুণন 2.5, 124.8 ঘন সেন্টিমিটার। এত ঘন সেন্টিমিটার হচ্ছে ওই জায়গাটুকুর আয়তন। একটু যদি তুমি চিন্তা করো, আমি তোমাকে প্রথমে বলছিলাম যে 1 লিটার পানির বোতল, আমার কি আয়তনটা আমি আগে নিছি, দেন ওর মধ্যে আমি ধরো পানি রাখছি, তাহলে 1 লিটার ওই আয়তনের মধ্যে ধরো পানি রাখছে 1 লিটার, 1 কেজি, স্বাভাবিক ব্যাপার। এখন যদি ওই জায়গাতে স্বর্ণ রাখি তাহলে কি হবে, তারা ধরো 19.3 কেজি, কারণ আমি জানি স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। প্রথমে আমি তোমাকে আয়তনটা বলে দিছিলাম জন্যই তুমি এটা বের করতে পারছো, কিন্তু এখানে তো আয়তন দেওয়া ছিল না, তাই আমরা কি করলাম, আগে আয়তনটা বের করে নিলাম। এখন এই আয়তনে, এই 124.8 ঘন সেন্টিমিটার, এই আয়তনে কতটুকু পানি আটে সেটাকে আমরা বের করব। ঠিক আছে, তাইলে আমরা কি জানি,
যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 গ্রাম। আর 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন কত? একটু কমেন্টস করো তো। 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? ওকে, তাইলে 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণন 124.8 গ্রাম, তার মানে 124.8 গ্রাম পানি। ঠিক আছে, অর্থাৎ এই যে জায়গাটা, যে আয়তাকার যে বারের কথাটা আমি বলতেছি, যদি ওই জায়গাটাতে পানি থাকতো তাইলে তার ওজন হইতো 124.8 গ্রাম। এবার চিন্তা করো, ঠিক ওই একই জায়গাটাতে আমি যদি, ওটা কি পানি আছে? পানি তো নাই, ওটা কি স্বর্ণের বার। তাইলে ওই 124.8 গ্রামের জায়গায় স্বর্ণ রাখলে কতটুকু হইতো? আমাকে বলে দিছে যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তার অর্থ হচ্ছে পানি যদি আটতো 124.8 গ্রাম, তাহলে স্বর্ণ কতটুকু আটবে? পানি যতটুকু আটতো তার চাইতে 19.3 গুণ। তাহলে আমি কি লিখবো? যে সুতরাং স্বর্ণের বারের ওজন কত হবে? 124.8 গুণন 19.3 ওকে গ্রাম। ঠিক না? গুণ করি 124.8 গুণন 19.3, 2408.64 গ্রাম। এইটা আমি কি বের করলাম বলো তো? এইটা আমি বের করলাম হচ্ছে, এটা কি বের হয়েছে? এটা বের হচ্ছে স্বর্ণের বারের ওজন। ওই যে স্বর্ণের বার, সেই স্বর্ণের বারের কি ওজন বের হয়েছে। ওকে, বলো এই ম্যাথটা ক্লিয়ার? তোমরা এটা বুঝতে পারছো? সবাই একটু কমেন্টস করে জানাও। স্যার আমরা কি বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে যেতে পারবো? দেখো, বৃত্তি পরীক্ষা অনেকদিন পরে হইতেছে, সো এইটার বিষয়ে এখনো দিক নির্দেশনা ভাবে দেওয়া হয় নাই যে ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা কি পারবা না। তবে ক্যালকুলেটর নিতে দিয়ে দিবে, তবে সেটা খুব বেশি হাইলি সাইন্টিফিক্যাল না, নর্মাল গুলো নিতে দিবে। আর যে ম্যাথ গুলো দিবে এগুলো তুমি এমনিতেই করতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, ওকে, এখানে কি বলছে? একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। মনে করো আমার বাসায় আমার একটা রুম আছে, তো আমি ওই রুমটা কার্পেট দিয়ে, ফ্লোর যেটা, মানে কার্পেট তো আর ওয়ালে লাগায় না, ঠিক না? তো কার্পেট দিয়ে করতে, সাজাইতে কত টাকা খরচ হয়? 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম হইতো। মনে করো এই যে একটা রুম, এই রুমের একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। এই পুরাটুকু করতে, এই পুরাটুকুর খরচ, মানে কার্পেট দিয়ে করতে কত টাকা লাগে? 7,200 টাকা। খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, মানে অঙ্কের মতো চিন্তা না করে তুমি এটাকে নর্মাল চিন্তা করো যে এই রুমের যে দৈর্ঘ্য এবং প্রস্থ মাপা তো লাগবে, মানে মাপেই তো তুমি দোকানদার কাছে কার্পেট নিয়ে আসবে, নাকি না যাই বলবো যে কার্টুন দিয়ে কার্পেট দিয়ে দেন, তা তো আর না। তো মাপলাম, ম্যাপে ট্যাপে নিয়ে আসলাম, আমার খরচ হইলো কত টাকা? 7,200 টাকা। এখন চিন্তা করে দেখলাম যে যদি ঘরের প্রস্থ যেটা, সেইটা যদি 3 মিটার কম হইতো, কি হইতো? 3 মিটার কম হইতো, তাইলে আমার 576 টাকা কম লাগতো। 100 কম করে কিভাবে করবা? মনে করি ঘরটির দৈর্ঘ্য সমান x মিটার, তাইলে ঘরটির প্রস্থ সমান y মিটার। এই যে ঘরটির দৈর্ঘ্য ধরলাম x মিটার এবং প্রস্থ ধরলাম y মিটার, এইটা হচ্ছে প্রাইমারিলি বলতে আমি যখন প্রথমে বাজারে গেছি
ঠিক সেই মোমেন্টটাতে এটার মাপ, যেটা আমি কিনে নিয়ে আসলে কত টাকা খরচ হয়েছে আমার? 7,200 টাকা। কত খরচ হয়েছে? 7,200 টাকা। আচ্ছা, এইবার সুতরাং তাহলে ঘরটির ক্ষেত্রফল কত হবে? ঘরটির ক্ষেত্রফল হবে XY বর্গমিটার। একদম প্রাথমিক অবস্থায় চিন্তা করো, যখন আমি তোমাকে বললাম যে একটা ঘর, আমি এই ঘরে হচ্ছে কার্পেট দিয়ে ফিল আপ করবো, আমি মার্কেট থেকে কার্পেট কিনে নিয়ে এসে সাজাইলাম, তখন ঘরটির দৈর্ঘ্য X মিটার, প্রস্থ Y মিটার, ক্ষেত্রফল কত? XY বর্গমিটার। এই XY বর্গমিটারকে কার্পেট দিয়ে ফিল আপ করতে আমার খরচ হয়েছে 7,200 টাকা। কত টাকা খরচ হয়েছে? 7,200 টাকা। তার মানে সুতরাং প্রতি বর্গমিটারে XY বর্গমিটার, এত বর্গমিটারে খরচ হয় কত টাকা? 7,200 টাকা। তাহলে আমি কি লিখবো? প্রতি বর্গমিটারে খরচ হয়, এটা জিনিস খেয়াল করো, যদি আমার XY বর্গমিটারে খরচ হয় 7,200 টাকা, তাহলে এক বর্গমিটারে কত খরচ হবে? 7,200 ভাগ XY টাকা, ঠিক না? অর্থাৎ এইটা শুরুর খবর। শুরুতে যখন আমার ঘরের দৈর্ঘ্য X, প্রস্থ Y, ক্ষেত্রফল XY বর্গমিটার, ওই সময় এক বর্গমিটারে খরচ হয় 7,200 বাই XY টাকা। এইবার পরের ক্যালকুলেশনে আমি আসি, যখন আমাকে বলা হচ্ছে যে ঘরটির প্রস্থ 3 মিটার কম। দেখো, এই সিচুয়েশনে যখন আসতেছো তুমি, সেই সিচুয়েশনে ঘরের দৈর্ঘ্য কি কমছে? দৈর্ঘ্য তো কমে নাই, ঠিক না? দৈর্ঘ্য কিন্তু কমে নাই, দৈর্ঘ্য কমার কথা বলেও নাই। কি কমছে? প্রস্থ কমছে। প্রস্থ কমছে কয় মিটার? 3 মিটার। তার মানে আগে যদি Y মিটার থাকতো, তাহলে এখন প্রস্থ কমে কত হইলো? Y মাইনাস 3 মিটার। ওই প্রস্থ কম যখন, সেই সময় ক্ষেত্রফল কত সেটা বের করি। সুতরাং ঘরটির ক্ষেত্রফল সমান X ইন্টু Y মাইনাস 3 মিটার। এবার এটা চিন্তা করো, যখন ঘরের প্রস্থ 3 মিটার কমছে, তখন আমাকে বলছে যে আমার তখন কার্পেট কিনতে 576 টাকা কম লাগতো। তাহলে এই অবস্থায় অর্থাৎ ঘরের যখন ক্ষেত্রফল প্রস্থ 3 মিটার কম, ক্ষেত্রফল সমান সমান X ইন্টু Y মাইনাস 3, সেই অবস্থায় কার্পেট কেনার খরচ 7,200 মাইনাস 576 টাকা। তাহলে কত হয় দেখি? 7,200 মাইনাস 576, 6,624 টাকা। এইবার এই ক্ষেত্রফলে এত টাকা লাগছে, তাইলে প্রতি বর্গমিটারে কত খরচ হবে? প্রতি বর্গমিটারে খরচ সমান 6,624 ভাগ X ইন্টু Y মাইনাস 3। দেখো, বুঝছো কিনা? আমি দুই পাশে দুইটা কন্ডিশন, প্রথম যে কন্ডিশন সেইটা হইতেছে যে আমার কি বলে এটাকে, প্রাথমিক অবস্থায় যখন ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটার কোনো কিছুই কমানো হয় নাই, সেই সিচুয়েশনে আমার অ্যাকচুয়ালি কত টাকা লাগছে, ঠিক আছে? আর পরেরটা হইতেছে যখন ক্ষেত্রফল কমে গেছে তখন কত টাকা লাগছে। দেখো, বুঝছো কিনা? আচ্ছা আচ্ছা, এইবার একটা বিষয় চিন্তা করো, সেটা হচ্ছে যে তোমার এখানে এক বর্গ মিটারে খরচ হয়েছে কত টাকা? 7,200 বাই XY টাকা। তোমার প্রতি এক বর্গ মিটারে খরচ হয় 7,200 বাই XY টাকা। আমরা একটু পরের স্লাইডে যাই, লিখি। তাহলে 7,200 বাই XY, এটা কোন জায়গাতে খরচ হয়েছে? এক বর্গ মিটারে। আমার যখন ক্ষেত্রফল কমে গেল, ক্ষেত্রফল কমে কত হইল? X ইন্টু Y মাইনাস 3, ঠিক আছে? তখন আমার টাকা লাগছে কত? 6,624। এই যে তিনটা ইনফরমেশন লিখলাম, এই তিনটা ইনফরমেশন দিয়েই এখন আমার মেইনলি কি হবে? কাজ হবে। আচ্ছা, এবার দেখো, এক বর্গ মিটারে যদি আমার খরচ হয় 7,200 বাই XY টাকা, তাইলে এইখানে এটাকে লেখা যায় এভাবে, 7,200 বাই X ইন্টু Y মাইনাস 3 টাকা, ঠিক না? ওকে, যদি 7,200 বাই X ইন্টু Y মাইনাস 3 টাকা হয়,
দেখো ওকে, বুঝো নাই না? ঠিক আছে, এইটা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে কি, ধরো আগেরটা বারবার রিপিট করতে গেলে এরকম, 1 বর্গমিটারে খরচ হয় 7200 বাই xy টাকা। 1 বর্গমিটারে 7200 বাই xy টাকা। আমার যখন প্রস্থ কমে গেছে তখন আমার ক্ষেত্রফল কত হয়েছে? x × y - 3 টাকা বর্গমিটার। এইটা যখন সিচুয়েশন, তাইলে আমার 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা, তাইলে এত বর্গমিটারে খরচ হয় কত টাকা? এটা বের করতে হবে। সহজ জিনিস, 1 বর্গমিটার যদি এত হয় তাহলে x × y - 3 বর্গমিটারে কি হবে? এটার সাথে গুণন হবে। তাইলে আমার খরচটা হবে 7200 গুণন x × y - 3 ডিভাইডেড বাই xy। x x কাটা দাও, তাইলে 7200 × y - 3 বাই y। এইটা হচ্ছে 1 বর্গমিটার। ওই পরবর্তীতে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে এত টাকা খরচ হবে। দেখো প্রথম যেটা হিসাব ছিল রুমের যে মাপ, সেই মাপ থেকে আমি 1 বর্গমিটারে কত টাকা খরচ হয় সেটা বের করছি, এবং তারপরে 3 মিটার দৈর্ঘ্য প্রস্থ কমার পরে ওইটার যে ক্ষেত্রফল হয় সেটা বের করছি। এখন 1 বর্গমিটারে যে কয় টাকা আমার খরচ হইতো, তাইলে পরিবর্তিত যে ক্ষেত্রফল আমি বের করলাম, সেই বর্গমিটারে কয় টাকা খরচ হইতো সেটা আমি বের করছি। সেটা কত পাইছি? এই যে 7200 y - 3 বাই y। এখন আমার কোশ্চেনে দেওয়া ছিল যে 576 টাকা কমবে। 576 টাকা কমে কত টাকা হয়েছিল? 6624 টাকা। কখনকার খরচ এইটা? তুমি যখন প্রস্থকে 3 মিটার কমাইছো, কমায় যে ক্ষেত্রফল পাইছো, সেই ক্ষেত্রফলের সময় এত টাকা লাগছে। আবার এইখানে যে মানটা তুমি দেখতেছো, এই মানটাও কিন্তু এই যে পরিবর্তিত যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে এত টাকা লাগছে। তার মানে এই 6624 সমান সমান 7200 y - 3 বাই y। বলো এই পর্যন্ত বুঝছো? ম্যাথটা একটু জটিল আছে, এই জন্য 3টা স্টেপে করছি। তুমি যদি 3টা স্টেপ আলাদা আলাদা করে চিন্তা করো তাহলে গ্যাঞ্জাম বাঁধবে না। বলো বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? 7200 y - 3 বাই y সমান সমান 6624। তাহলে 7200 y - 3 বাই y সমান 6624। আমাকে এখন কি করতে হবে? এখান থেকে মান বের করতে হবে কার? y এর। তাইলে 7200 y - 3 সমান 6624 y। তাহলে আমি যখন হিসাব করি 7200 y - 6624 y সমান 7200 গুণন 3। এরা তোমরা ক্যালকুলেশন চিন্তা করো না, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে বসাইলেই বুঝতে পারবা যে কি হয়েছে কাহিনী। তাহলে 7200 - 6624, তাহলে 576 y সমান 216 20। তাহলে y সমান সমান ভাগ করলে কত হয়? 216 20 ভাগ 576, 37.5। এটা হচ্ছে অ্যান্সার। এটা কি অ্যান্সার? অর্থাৎ ঘরটির প্রস্থ হইতেছে 37.5। আচ্ছা রিপিট করতে বলছে, ওকে রিপিট করে একবার। 3টা স্লাইডই আছে, দেখো। একদম প্রথমে বলছে যে আমার যেই ঘর, এই ঘরের একটা মাপ আছে, দৈর্ঘ্য, একটা প্রস্থ আছে। আমি বাজার থেকে কার্পেট কিনে আনছি। এটা কিনে আনার পর আমার টাকা খরচ গেছে। সেটা কত টাকা? 7200 টাকা। ভালো কথা। এরপরে আমি মনে করলাম যে এই ঘরের দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে y। তাহলে ক্ষেত্রফল কত হবে? xy বর্গমিটার। আচ্ছা, যদি xy বর্গমিটারে এত ক্ষেত্রফলে খরচ হয় 7200 টাকা, তাহলে 1 বর্গমিটারে কত খরচ হবে? 7200 বাই xy। মোট খরচকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই সেটা 1 বর্গমিটারে বের হয়ে গেল। এরপরে আরেকটি স্টেজ আছে যেখানে বলা হয়েছে যে ঘরটার প্রস্থ হচ্ছে 3 মিটার কম হইলে।
ঘরটার প্রস্থ 3 মিটার কম হলে, দেখো তাহলে ওই সিচুয়েশনে দৈর্ঘ্য কিন্তু কমে নাই, তাহলে দৈর্ঘ্য কত x আর প্রস্থ কত y - 3। কেন? কারণ আগে দৈর্ঘ্য প্রস্থ y ছিল, 3 মিটার কমে গেছে, তাহলে y - 3। তাহলে ঘরের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে x গুণন y - 3। আচ্ছা, এবার যদি ক্ষেত্রফল x × y - 3 হয়, তাহলে পরে ওই প্রস্থ যখন কমে ক্ষেত্রফল x × y - 3 হয়েছে, তুমি আগে বের করছো 1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা, তাহলে x × y - 3 এত বর্গ মিটারে কত টাকা খরচ হয় সেটা বের করব। এই যে কি হলো, না ক্রস না, 2 নম্বর স্লাইড কই? আচ্ছা ওটা আচ্ছা ঠিক আছে, হয়তো রিমুভ হয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে 7200 বাই xy, ঠিক না? এটা ছিল হচ্ছে 1 বর্গ মিটারে খরচ। আর আমার যে পরিবর্তিত যে ক্ষেত্রফল সেটা হচ্ছে থাক x × y - 3। তাহলে কি হলো, x কাটা গেল, তাইলে 7200 y আচ্ছা বাংলায় লিখি, তোমাদের তো বাংলায় লেখা হয়, y - 3/y। এইটা হচ্ছে তোমার যখন ওই প্রস্থ কমে গেল, কমে যাওয়ার পরে এর টোটাল ক্ষেত্রফল দাঁড়ালো কত, হিসাব দাঁড়াইতেছে যে এত টাকা খরচ যাবে। এখানে টাকার অ্যামাউন্ট লেখা নাই। এবার আমাকে বলে দিছিল এই টাকার পরিমাণটা হইতেছে আগের টাকার চাইতে 576 টাকা কম, অর্থাৎ 7200 - 576। তাহলে কত হবে দেখো, 2 6624। তার মানে এই 7200 y - 3/y সমান 6624। এবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হচ্ছে ওই ঘরের প্রস্থ, তথা যার মান হইতেছে 37.5 মিটার। কত? 37.5 মিটার। ওকে, তাহলে এটা ক্লিয়ার করি, পরের ম্যাথে চলে যাই আমরা। দেখো একটা ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার, উচ্চতা হইতেছে 15 মিটার 50 সেন্টিমিটার। ওকে, ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার এবং উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। একটু খেয়াল করে দেখো একটা জিনিস, যে এখানে 2 রকম একক আছে, একটা হচ্ছে শুধু মিটারে আছে, আর একটা আবার মিটার সেন্টিমিটার দুইটাতে আছে। এই ক্ষেত্রগুলোতে তুমি 2 রকম কাজ করতে পারো। প্রথমত সবগুলা এই মিটারকে ভেঙে সেন্টিমিটার করলা, এইটাকেও ভেঙে সেন্টিমিটার করলা, অথবা এই সেন্টিমিটারকে মিটার করবা। কিন্তু মনে রাখতে হবে আমার যে প্রত্যেকটা রাশির মান একে এককে নিয়ে আসতে হবে। একটা মিটারে, একটা সেন্টিমিটারে, একটা কিলোমিটারে এই ধরনের কাজ করা যাবে না। প্রত্যেকটা জিনিসের মান তোমাকে একে এককে নিয়ে আসতে হবে। কোনটা সহজ মনে হয় তোমার কাছে, এইটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের উপর ভ্যারি করে। কেউ ভাঙতে পছন্দ করে, বড় থেকে ছোট বানাতে পছন্দ করে, কেউ ছোট থেকে বড় বানাতে পছন্দ করে। কিন্তু আমার কাছে মনে হয় ধরো এই মিটার বড় রাশিটা বানানোই সবচেয়ে ভালো। তাহলে কি হয়, তোমার হিসাব ছোট হয়। এখন ধরো আমি যদি মিটারকে যদি সেন্টিমিটার বানাই তাহলে কত হবে 2400, এখানে কত হবে 1550, পরে আবার এই দুটা গুণ করা লাগবে, অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমি যদি তা না করে, আমি যদি এইভাবে চিন্তা করি, এই বড় না করে আমি যদি ছোট তৈরি করি, এই 24 মিটার আছে, এই 24 মিটারই থাক, ঠিক আছে। এইখানে 15 মিটার 50 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার মানে আসলে কত, 50 সেন্টিমিটার মানে কত, 50/100। তাহলে কি পাইলাম, এটাকে পাইলাম হচ্ছে 0.5 মিটার। তাহলে আমাদের এটা সুবিধা হইলো না? তাহলে এর মান হবে 15.5 মিটার। দেখো দুইটাই মিটার এককে আসছে, কিন্তু দেখতে ছোট লাগতেছে এবং তোমার হিসাব করতে সুবিধা হবে, ঝামেলা কম হবে। আর না হলে ওইখানে আসতো 2400 আর আসতো 1550, এত বড় গুণ করতে গেলে এমনি মাথা হয়ে যাবে। এখন এর ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো ওই জন্য পড়ার ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে আমাদের ত্রিভুজ, বর্গ, আয়ত এই যেগুলোর ক্ষেত্রফল মনে রাখতে হবে। এইখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি বলতো? আমরা জানি ভূমি গুণন উচ্চতা ভাগ হইতেছে 2। তাহলে এখানে ভূমি কত দেওয়া আছে 24, গুণন উচ্চতা কত দেওয়া আছে 15.5, এই যে মিটারে তৈরি করে নিয়েছি কিন্তু, আর নিচে 2,
তাহলে 2 দিয়ে কাটো, 24 কে 12, এবার 12 আর 15.5 গুণ করো, কত হয়? 186। কি করো তোমরা, কেউ কেউ ক্ষেত্রফল 186 লিখে রেখে দাও, কেউ কেউ আবার যায় 186 মিটার লেখে। ঠিক আছে, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মনে রাখবা, কিছুই যদি না বুঝো, এখানে ক্ষেত্রফল যদি দেখো তাহলে মাস্ট অ্যান্সারে গিয়ে বর্গ হবে। এখানে যদি আয়তন দেখো তাহলে মাস্ট অ্যান্সারে গিয়ে ঘন হবে। এরপর কি হবে, এইটা ডিপেন্ড করবে তোমার এই রাশিগুলা কোন এককে দেওয়া আছে। তুমি এখানে কোন এককে নিয়ে আসছো, মিটার এককে, তাহলে হবে এত বর্গ মিটার। ঠিক আছে, ওকে। ওকে, তো এই ছিল তোমাদের সাথে ক্লাস 8 এর সাথে আজকের পরিমাপ অধ্যায়ের এ পর্যন্তই ক্লাস। সবকিছু তো কভার করা যায় না, যতটুকু পারছি চেষ্টা করছি 4টা ম্যাথের সমাধান করার জন্য। আশা করি পরবর্তীতে এডু পরিবারের এই আয়োজন আরো অব্যাহত থাকবে এবং তোমরা সবাই এডু পরিবারের সাথে যুক্ত থাকবে, এবং এই ক্লাসগুলা তোমরা অবশ্যই নিজেদের ফেসবুকে প্রোফাইলে শেয়ার করে দিবা, যাতে তোমাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও এভাবে ফ্রি লাইভ ক্লাসগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে। এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।